দর্শক, আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিদেশি ঋণ এবং অনুদানে ভর করে বিশাল এডিপি দিয়েছে সরকার, ছাড়িয়েছে ৩ লাখ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে, বাস্তবায়ন অযোগ্য বলে মন্তব্য অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। ক্ষমতায় যেতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছিল জামাত। দলটিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইসলামী আন্দোলনের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরেকটু সময় দিতে চান সরকারকে। আমরা আরও লক্ষ্য করেছিলাম যে তারা গোপনে আমেরিকার সাথে তারা বৈঠক করে। জুলাই সনদের ব্যাপারে আমরা যে একেবারে নিশ্চুপ তা নয়। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২৮ মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ২৮ মে ২০২৬ তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। দিনরাত বলে কিছু নেই রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারে। শ্রমিকদের হাঁকডাক আর যানবাহনের শব্দে মুখরিত সব সময়। এখানে ঘুমানোর ভাড়া ২০ টাকা। খাসি ভাড়া ৩০ টাকা, আর ঘুমাই না ২০ টাকা। এখানে ঘুমের অনেক শরীরে ঘাটতি থাকে আমাদের। খুব কষ্টের জীবন আমাদের এখানে। ফের যুদ্ধের দামামা ওয়েস্ট এশিয়ায়। সময় শেষ হয়ে আসছে বলে ইরানকে সতর্ক করলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে নতুন করে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে তেহরান। এবারে পুরো আয়োজন। বিদেশি ঋণের উপর ভর করে আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নির্ধারণ করেছে সরকার। ২০২৬-২৭ অর্থ বছরে এডিপির আকার হবে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১,৯৯,০০০ কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১,১০,০০০ কোটি টাকা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। আসছে নতুন অর্থ বছর, তার আগেই চাই টাকার যোগান ও খরচের পরিকল্পনা। সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার নির্ধারণ করেছে সরকার। সোমবার রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় এই বরাদ্দ অনুমোদন দেয়া হয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন খরচ সহ সার্বিক এডিপির আকার হচ্ছে প্রায় ৩,০৮,৯২৫ কোটি টাকা। এই প্রথম এডিপির আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল। নতুন এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়া হয়েছে। বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ ৩৩,৭৩৫ কোটি টাকা পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ৩০,৭৪১ কোটি টাকা পাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। তৃতীয় স্থানে থাকা স্বাস্থ্যসেবা বিভাগে বরাদ্দ ২৬,৮০৬ কোটি টাকা। এরপরে চতুর্থ স্থানে থাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ২০,৮৩৫ কোটি টাকা। পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১৯,৪৪১ কোটি টাকা। এডিপি উচ্চাভিলাষী কিনা সভা শেষে সেই প্রশ্নের উত্তর দেন অর্থমন্ত্রী। জানান, প্রতিটি প্রকল্পে কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দেয়া হচ্ছে। আমরা তো চাই না আমাদের ছেলেমেয়েরা মেট্রিক, আইএ, বিএ, এমএ পাশ করুক, তারপরে চাকরি পাবে না, বসে থাকবে। আমরা চাই এদের একটা বড় অংশ যে কারিগরি শিক্ষার দিকে এগিয়ে যাবে এবং সেইখানে আমাদের একটা বড় বিনিয়োগ হবে। তিনি আরও জানান, আগের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে। বিগত দিনে যে প্রকল্পগুলো আছে এগুলো যেগুলো বাস্তবায়ন সম্ভব নয়, যেগুলো জনস্বার্থে করা প্রয়োজনীয়তা না, সেগুলো বাদ যাবে। এডিপি মূলত একটি দেশের সরকারের বার্ষিক উন্নয়ন বাজেটের রূপরেখা, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে অবকাঠামোগত উন্নয়ন যেমন রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, স্কুল কলেজের নির্মাণ ও সামাজিক খাতের প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য তহবিল বরাদ্দ দেয়া হয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি অর্থনীতিতে চাপ বাড়াবে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংলাপে বক্তারা বলেছেন, রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ না হওয়ায় সরকারের ঋণ নির্ভরতা বাড়ছে। আলোচনায় উঠে আসে আগামী অর্থবছরের জন্য সরকার প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে, যা অর্জনে প্রবৃদ্ধি দরকার হবে অন্তত 42 ভাগ। কিন্তু চলতি অর্থ বছরেই রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিরও সমালোচনা করেছেন গবেষকরা। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে। 4,900 প্রোডাক্টে ইউএস থেকে ইম্পোর্ট করলে আমাকে শূন্য শুল্ক করতে হবে। এখন আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। আমাদের দুর্ভাগ্য, আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার এবং যার সবচেয়ে বড় প্রকাশ হলো যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে 18 টাকা 85 পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এতে প্রতি লিটারে নতুন দাম 94 টাকা 69 পয়সা থেকে বেড়ে 113 টাকা 54 পয়সা করা হয়েছে। আজ রাত 12টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। এর আগে গত 12 এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম এক লাফে 24 টাকা বাড়িয়ে 94 টাকা 69 পয়সা করা হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানেই দ্বিতীয়বারের মতো এই জ্বালানির দাম বাড়ানো হলো। এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল জামায়াত ইসলামী, এমন মন্তব্যই করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। সোমবার একই সঙ্গে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একজোট হয়েছিল ইসলামী ঘরানার কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত ইসলামীর সঙ্গে ওই জোটে অন্যতম জোট সঙ্গী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে নির্বাচনের আগে জোট থেকে সরে দাঁড়ায় ইসলামী আন্দোলন। পরে এককভাবে নির্বাচন করে একটি আসনে জয় পায় দলটি। আমাদের একটা বড় আশা ছিল। নির্বাচন পরবর্তী 3 মাস পর সোমবার রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। কেন জোট থেকে বের হওয়া তার বিস্তারিত তুলে ধরেন দলটির এই শীর্ষ নেতা। জামায়াতের গতিবিধি এবং তাদের অবস্থানটা আমাদের কাছে একটু সন্দেহ মনে হলো। আমরা আরও লক্ষ্য করেছিলাম যে তারা গোপনে আমেরিকার সাথে তারা বৈঠক করে, তারা ভারতের সঙ্গে বিভিন্ন সময় তারা গোপনে ধারাবাহিক বৈঠক করে। ভোট পুরোপুরি স্বচ্ছ হয়নি অভিযোগ করে তিনি আরো বলেন, নির্বাচনের সময় অনেকে নানা প্রলোভন দেখালেও আদর্শ থেকে বিচ্যুত হয়নি তার দল। আর জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে সরকারকে আরো কিছুদিন সময় দিতে চান তারা। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় আলোচনা আমাদের সাথে করে থাকে। বিএনপিও দেয় এবং অন্যান্য আদার সবাই দেয়, কিন্তু শুধু কয়েকটা এমপি পাবে, আমরা 2-1টা মন্ত্রিত্ব পাবো, আর কিছু সম্মান সম্পদের মালিক হব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তো আমরা রাজনীতি করি না। আর জুলাই সনদের ব্যাপারে আমরা যে একেবারে নিশ্চুপ তা নয়, আমরা কিন্তু সবসময় নজর রাখছি। সামনের স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে যাবে না জানিয়ে ঢাকার 2 সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। আর ঢাকা দক্ষিণে আমরা প্রার্থী হিসাবে আমাদের সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা ফজলুল করিম মারুফ। এ সময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এখানে জাতীয় নির্বাচনটা স্বচ্ছ হয়েছে আমরা বলবো না। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবে এতে দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি
RFEDর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সিইসি একথাই জানিয়েছেন। এ সময় আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতবিহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আপনাদেরকে পলিটিক্যাল পার্টি কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন ফরসোভার। যদি এটা ইলেকশন হতে হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা শুরু আনা দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নাম পরিবর্তন কিংবা নতুন কোনো এলিট ফোর্স গঠনের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথাই জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও এসেছে। তিনি বলেন, কোনো কর্মকর্তা অপরাধ করলে সেটি তার ব্যক্তিগত দায়, পুরো বাহিনীর নয়। যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসনামলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এখন যার যার নিজস্ব আইনে, সেই প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য এবং বিচার আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি অনুশাসন দিয়েছি, কারণ প্রতিষ্ঠান দায়ী না। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী। প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। এর প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1447 হিজরি 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। ঘুমাতে খরচ মাত্র 20 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজধানীর কারওয়ান বাজারে হাড় ভাঙা খাটুনির পর আড়ত মার্কেটে 20 টাকায় ঘুমোতে পারেন শ্রমিকরা। টয়লেট ব্যবহার ও গোসলের ব্যবস্থাও আছে অল্প খরচে। রাজধানী ঢাকা যখন গভীর ঘুমে, চারদিকে যখন শুনশান নীরবতা, ঠিক তখনই প্রাণচঞ্চল হয়ে ওঠে কারওয়ান বাজার। ট্রাকের শব্দ আর শ্রমিকের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই পাইকারি বাজার। কারওয়ান বাজারে এক শ্রেণীর শ্রমিকের নাম মিন্তি। তারা রাতের বেলায় ট্রাক থেকে বাঁশের টুকরিতে করে ভারী পণ্য ও মালামাল গন্তব্যে পৌঁছে দেয়। এদের আরেকটি দল কাজ করেন দিনে। তাদেরও কাজের ধরন এক, টুকরিতে করে ক্রেতার গাড়িতে বাজার তুলে দেওয়া। এই মিন্তিদের ঘরবাড়ি কিংবা কর্মস্থল সবই এই কারওয়ান বাজারে। কারওয়ান বাজারের আড়ত মার্কেটের দ্বিতীয় তলা। এটি এই মিন্তিদের ঘুমানোর জায়গা। যারা রাতভর কাজ করেন তারা ঘুমাতে আসেন ভোরে, আর দিনের বেলায় কাজ করা শ্রমিকেরা ঘুমান রাতে। শুধু পেটের জন্য, ইনকামের জন্য। তা আমি ওই খুব কষ্টের জীবন আমাদের এখানে। টাকার লাইয়া জাতি পারি না, গরিবের জীবন, কষ্টের জীবন। আমরা তো আর বিদেশে না, আমরা তো দেশেই আছি। এজন্য অল্প সময়ের ভিতরে বাড়ি যাতে পারে আসতে পারি, এই জন্য আর কিছু মনে নেই। তবু মাঝে মধ্যে খারাপ লাগে আর কি। এখানে ঘুমানোর জন্য ভাড়া লাগে 20 টাকা। বিছানা হিসাবে মেলে পাটি বা প্লাস্টিকের বস্তা, আর বালিশ হলো প্লাস্টিকের ব্যাগ। এছাড়া অল্প খরচে গোসল ও টয়লেট ব্যবহারের সুযোগ। এতেই খুশি খেটে খাওয়া মানুষেরা। খাসি ভাড়া 30 টাকা, ঘুমাই না 20 টাকা। এনে থাকি 8-10 বছর থাকা, আর ওই টুকরি ভাড়া 50 টাকা। এখানে ঘুমের অনেক শরীরে ঘাটতি থাকে আমাদের। বহুদূর প্রসারিত বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার প্রতিফলন বাস্তব জীবনেও একই। তাই তো জীবিকার তাগিদে স্বপ্ন পূরণের লড়াইয়ে মাত্র 20 টাকার এই ভাড়ার বিছানায় তাদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। এই মার্কেটের সুবিধা, আমি যদি 5 দিন থাকি, আমার 5 দিনই ভাড়া দিয়ে আমার চলে যেতে পারবো।
এই জন্য এইটি হলো সুবিধা এই জায়গায়। থাকার যে পরিবেশটা অনেক নোংরা, এটা যদি মনে করেন সরকার থেকে যদি আপনার কিছু একটা যদি করে দেয় তাহলে মনে করেন যে আমার জন্য না সবার জন্যই ভালো হবে। মিন্তিদের এই কষ্টের রাতগুলো হয়তো শেষ হয় না, শুধু বদলে যায় তারিখ। জীবিকার তাগিদে শহরে আসা এইসব মিন্তিদের স্বপ্ন একদিন হবে স্থায়ী ঠিকানার, তাই তো তারা ছুটে চলেন, প্রতিদিন কাজ করেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 25 মে থেকে 1 জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে এই দলটি। সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। কর্মসূচির অংশ হিসাবে 30 মে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে দলের নেতৃবৃন্দ। এছাড়াও 31 মে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত গ্রাফিতি মুছে ফেলা এবং তা ফের আঁকা নিয়ে চট্টগ্রামে একদল তরুণ তরুণীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দুপুরে নতুন করে গ্রাফিতি আঁকার চেষ্টার সময় নগরের টাইগার পাস এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র সমর্থক, বিএনপি ও এনসিপির কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি নিষেধাজ্ঞার মধ্যেও চট্টগ্রাম নগরীর ব্যস্ততম টাইগার পাস এলাকায় সোমবার দুপুরে রং নিয়ে গ্রাফিতি অঙ্কন করতে যায় একদল শিক্ষার্থী। তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাফিতি করতে আসা শিক্ষার্থীদের সাথে পুলিশের অশোভন আচরণের অভিযোগ করেন কয়েকজন। আমাদের প্রত্যাশিত আমরা কি এজন্য জুলাই করছিলাম? আমাদের পায়ে এখনো গুলির দাগগুলো আছে, ওর একটা আঙ্গুল নাই। পুলিশের যিনি আছে মেইন, উনি আমাকে বলতেছে বারবার মেয়েটাকে অ্যারেস্ট করো, আমাকে টানতে টানতে এগুলো নিয়ে যাচ্ছে। আমাদেরকে প্রথমে আমরা দুজনকে নিয়ে গেছে, এরপরে আরেকজন, এরপরে আরেকজন, আমাদেরকে ঢুকানো মাত্র আমাদের গায়ে হাত তোলানো হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে এনসিপি নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে মেয়রের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। সকালবেলা আমরা বিভিন্ন মারফতে জানতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো ছিল পিলারের মধ্যে, সেগুলো মুছে দেওয়া হয়েছে এবং সেখানে কন্ট্যাক্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট বা কল ফর অ্যাডভার্টাইজমেন্ট লিখে দেওয়া হয়েছে। এরপরে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি যে এটা মেয়র সাদাত উনি ঠিক করেন না, এটা উনি সামান্য টাকার জন্য, কিছু বিজ্ঞাপনের জন্য উনি এই কাজটা করেছেন, আমরা আবার গ্রাফিতি আঁকবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে সাংবাদিকদের মেয়র বলেন, গ্রাফিতি আঁকায় কোনো বাধা নেই, তবে এনসিপির কিছু নেতৃবৃন্দ ভিন্ন এজেন্ডা নিয়ে নেমেছেন। তারা এই জায়গায় সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা ফায়দা লুটার জন্য এবং এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজগুলো করছে। এর আগে রোববার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন এনসিপির মহানগরীর নেতাকর্মীরা। তাদের অভিযোগ, উড়াল সড়কের পিলারে আঁকা জুলাই আন্দোলনের স্মৃতি বহনকারী গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। এ সময় তারা সচিব কার্যালয়ের সামনে ব্যারিকেড দেন এবং দেয়াল ও সড়কে নতুন করে বিভিন্ন স্লোগান লেখেন। মধ্যরাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সোমবার সকাল থেকে নির্দিষ্ট এলাকায় সভা সমাবেশ মিছিল সহ সব ধরনের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে বিকেলে সেটি আবার প্রত্যাহার করে নেওয়া হয়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা এখন পর্যন্ত কাটেনি। সোমবার দিনভর ব্লকেট কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকের পাশাপাশি তালা দিয়েছেন প্রশাসনিক ভবনেও। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ডুয়েট মূল ফটকে তালা দেওয়া, পাশাপাশি ফেলে রাখা হয়েছে ভ্যান, চৌকি সহ নানা কিছু। রোববারের মতো সোমবার ক্যাম্পাসে এতটা উত্তাপ ছিল না, তবুও একটা থমথমে ভাব। ক্ষণে ক্ষণে দেখা যায় ছোট ছোট মিছিল। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাই এখানকার শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। আমাদের আগের দাবি এখনো থাকবে, বাহিরের এই
ডিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে, আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে একটি সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার। গতকালে বিশ্ববিদ্যালয়ের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ছাত্ররা বন্ধ করে রেখেছে। আমরা মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে যোগাযোগ রক্ষা করছি। স্যার আশা করছেন খুব শীঘ্রই ছাত্রদের সাথে স্যার কথা বলবেন এবং কথা বলার পরে আশা করা যায় আমরা শান্ত পরিবেশ ফিরে পাবো। এর আগে গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়। এরপর থেকেই শুরু হয় আন্দোলন। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। এখনও প্রচলিত বিভিন্ন ধারার মাটির শিল্পকর্ম নিয়ে রাজধানীতে শুরু হয়েছে পোড়ামাটির রূপ বৈচিত্র্য শিরোনামে একটি প্রদর্শনী। ধানমন্ডির আলিয়স প্রসেস দ্য ঢাকা লা গ্যালারিতে সোমবার থেকে 5 দিনের এই প্রদর্শনী শুরু হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত বিরল এবং ঐতিহ্যবাহী মাটির নিদর্শন। এগুলো সংগ্রহ করেছেন ইমরানুজ্জামান। প্রদর্শনীর পাশাপাশি থাকছে লোকজ সংস্কৃতির পরিবেশনা। 22 মে পর্যন্ত প্রতিদিনই দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের নতুন করে সংশোধিত 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছে, যা যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে। সোমবার বার্তা সংস্থা তাসনিম নিউজ এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নতুন প্রস্তাবে যুদ্ধবন্ধে আলোচনা এবং আস্থা তৈরির জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যাশিত পদক্ষেপগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সময় ফুরিয়ে আসছে, ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এদিকে ট্রাম্প যদি শেষ পর্যন্ত আরও হামলার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু কী হতে পারে তার একটি তালিকা প্রস্তুত করেছে পেন্টাগন। ইরানের জ্বালানি এবং অবকাঠামোগত স্থাপনাগুলোকে নিশানা করে হামলার বিষয়টিকে এই পরিকল্পনার মধ্যে রাখা হয়েছে। দীর্ঘ বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ, কূটনৈতিক উত্তেজনার পর অবশেষে মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই নেতার বৈঠক ছিল জাঁকজমকপূর্ণ এবং নানা প্রতিশ্রুতিতে ভরপুর, কিন্তু বাস্তবে ফলাফলের বিচারে তা অনেকটাই শূন্য। চীনের কাছ থেকে সহযোগিতা পাওয়ার আশা করলেও খালি হাতেই ফিরতে হয়েছে ট্রাম্পকে। প্রায় 1 দশক পর মুখোমুখি হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিতীয় মেয়াদে চীনে এটি ছিল ট্রাম্পের প্রথম সফর। বেইজিংয়ে দুই নেতার বৈঠক ছিল নানা প্রতিশ্রুতিতে ভরা। তবে সফরের চাকচিক্য ও হাসিমুখের আড়ালে বড় প্রশ্ন রয়ে গেছে, শেষ পর্যন্ত আসলে লাভবান হলেন কে? চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝেই ট্রাম্পের এই সফর। দুই পক্ষের দেয়া বিবৃতির আড়ালে উকি দিচ্ছে ভিন্ন এক বাস্তবতা। তাইওয়ান, ইরান কিংবা হরমুজ বিষয়ে মতপার্থক্য রেশ একদম স্পষ্ট। এমনকি শুল্ক নিয়েও কোনো কথাই বলেননি তারা। জাঁকজমকপূর্ণ আয়োজনের আড়ালে ওয়াশিংটন ও বেইজিংয়ের সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল তাইওয়ান। বেইজিংয়ের মূল লক্ষ্য ছিল ট্রাম্পকে তাইওয়ানে অস্ত্র বিক্রি কমাতে রাজি করানো এবং যুক্তরাষ্ট্র যে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে তা স্বীকার করানো। যদিও কোনো দিকেই প্রতিশ্রুতি দেননি ট্রাম্প, তবে তাইওয়ান সমস্যা সঠিকভাবে সমাধান না হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন শি। ট্রাম্পের দাবি, বেশ কিছু চুক্তি সম্পন্ন হয়েছে, যদিও চীন এখনো সেগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র থেকে চীনের 200টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি, যা যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত 500টির তুলনায় অনেক কম। ট্রাম্পের এই সফরের মূল উদ্দেশ্যই ছিল চীনকে পাশে নিয়ে ইরানকে কূটনৈতিকভাবে চাপে ফেলা। ট্রাম্পের দাবি, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে দুই দেশ একমত। তবে বিবৃতিতে এমন কোনো অঙ্গীকার উল্লেখ করেনি বেইজিং। এছাড়া হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ট্রাম্প ঐকমত্যের দাবি করলেও চীন বিষয়টিতে নীরব। বিশ্লেষকরা বলছেন, বেইজিংয়ের জাঁকজমকপূর্ণ আয়োজন আর হাসিমুখের করমর্দন শেষে দুই নেতাই নিজ নিজ দেশের জনগণের জন্য সফলতার গল্পের প্রচার চালাচ্ছেন। তবে পর্দার পেছনের আসল চিত্রটি হলো ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং
এখনও নিজেদের পুরনো অবস্থানে অনড় রয়েছেন, যার মিল হওয়া সহজ নয়। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই খবরের মধ্য দিয়ে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বিদেশি ঋণ এবং অনুদানে ভর করে বিশাল এডিবি দিল সরকার। ছাড়িয়েছে 3 লাখ কোটি টাকা সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। বাস্তবায়ন অযোগ্য বলে মন্তব্য অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং মানুষের রুটি রুজি বাড়ানোর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু বৃহৎভাবে মনোযোগের ভিতরে আসছে না। আমি জানি না এই বাজেটে এটা নিয়ে তারা কি করবেন। ক্ষমতায় যেতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছিল জামায়াত। দলটিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ইসলামী আন্দোলনের। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরেকটু সময় দিতে চান সরকারকে। আমরা আরও লক্ষ্য করেছিলাম যে তারা গোপনে আমেরিকার সাথে তারা বৈঠক করে। জুলাই সনদের ব্যাপারে আমরা যে একেবারে নিশ্চুপ তা নয়। দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28 মে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে। দিনরাত বলে কিছু নেই রাজধানীর ব্যস্ততম কারওয়ান বাজারে। শ্রমিকের হাঁকডাক আর যানবাহনের শব্দে মুখরিত সবসময়। এখানে ঘুমানোর ভাড়া 20 টাকা। খাসি ভাড়া 30 টাকা, ঘুমাইনা 20 টাকা। এখানে ঘুমের অনেক শরীরে ঘাটতি থাকে আমাদের। খুব কষ্টের জীবন আমাদের এখানে। ফের যুদ্ধের দামামা ওয়েস্ট এশিয়ায়। সময় শেষ হয়ে আসছে বলে ইরানকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধপন্থে পাকিস্তানের মাধ্যমে নতুন করে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে তেহরান। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।